ডিসিআরবি রুল 1971, অর্থাৎ পেনশন সংক্রান্ত যে আমাদের যে রুলস আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেনশন রুল 1971, এটার চ্যাপ্টার 3টা কি কি প্রশ্ন আসতে পারে তারপরে কিছু আলোচনা করব। ঠিক আছে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এটাও খুব বেশি ইম্পর্টেন্ট নয়, 2টা একটু আছে, পরে আমি বলবো। তার আগে আমি চ্যাপ্টার 3টা আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আমি একদিন অডিট এন্ড অ্যাকাউন্টস ভিডিও দেব, আর একদিন দেব সার্ভিস রুল সংক্রান্ত, মানে কন্টিনিউয়াস। হ্যাঁ, বিশেষ প্রয়োজন হলে পরপর দুদিন হয়ে যেতে পারে, ইনকমপ্লিট থাকলে আমি কমপ্লিট করতে পারলাম না, সেটা দুদিন হয়ে যাবে, কিন্তু আপাতত এইরকম একটা টার্গেট থাকবে একদিন সার্ভিস রুল, যেহেতু এই দুটো সাবজেক্টই সবচেয়ে বড় এবং তার জন্য এটা কমপ্লিশনের দরকার আছে। তাই ডিসিআরবি রুল 1971 এই যে চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা সেটা একটু দেখে নিই। এই চ্যাপ্টার 3 থেকে আমি কিছু বাংলাতে লেখা আছে, এখানে বাংলা কোশ্চেন অ্যান্সার আছে, এখানে চ্যাপ্টার 3টা এখানে বাংলাতে কোশ্চেন অ্যান্সার করেছি, তার সাথে একটা বড় প্রশ্ন আছে এখানে 20 মার্কসের। ঠিক আছে, তার সাথে আমি কি করেছি, শর্ট কোশ্চেন করেছি এখানে 2 মার্কস করে, যেগুলো থাকে আর কি প্রথমে যে 2x20 বা 2x10 যে মার্কস গুলো আপনার দিয়ে দেয়, সেখানে এগুলো কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, এটা পরবর্তীকালে যদি সুযোগ হয় আলোচনা করব, এটা আপনার বইয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, বা যারা বইগুলো কিনছেন আমাদের গ্রুপে, তাদের অ্যান্সার আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আসুন আমরা চ্যাপ্টার 3 ডিসেবল রুল একটু আলোচনা করি। এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971 এর চ্যাপ্টার 3, এখানে আপনার রুল 8 থেকে রুল 18 পর্যন্ত আছে, একটা সম্পূর্ণ একটা পরীক্ষা উপযুক্ত আলোচনা, একটা প্রশ্ন অ্যান্সার তৈরি করা আছে। চ্যাপ্টার 3 হচ্ছে সাধারণ পেনশনের নিয়মাবলী দেওয়া আছে। প্রথম প্রশ্নটা যদি রুল 8 এ দণ্ডপ্রাপ্তি বা অসদাচরণের ক্ষেত্রে পেনশনের কি স্থগিতকরণ হয়ে যায়, মানে আপনার রুল যে আপনার 8টা আছে, আপনার চ্যাপ্টার 3 যে রুল 8, ইংলিশটা একবার দেখে নিন। চ্যাপ্টার 9 এ চলে গেল, এটা চ্যাপ্টার 3 দেখুন। 8 হচ্ছে উইথহোল্ডিং অফ পেনশন ইন কেস অফ কনভিকশন অ্যান্ড মিসকন্ডাক্ট। ঠিক আছে, কনভিকশন যদি হয় আর যদি মিসকন্ডাক্ট করে, তার জন্য পেনশন উইথহোল্ডিং হতে পারে, সেটাই আমার এখানে বাংলাতে দেওয়া আছে। যে প্রত্যেক পেনশন মঞ্জুরির একটি অন্তর্নিহিত শর্ত হলো ভবিষ্যতে সুশীল আচরণ, অর্থাৎ আপনি যে চাকরি করছেন, এই যে আপনি চাকরি করছেন, দিন দিন চলে যাচ্ছে, এর মানে এই নয় যে আপনি পেনশন পাবেন। আপনার যে সার্ভিস রুলে, সার্ভিস বুকের মধ্যে অত এমন কিছু লেখা থাকতে পারে, হ্যাঁ, যার মধ্যে পেনশনের কিন্তু আপনার অসুবিধা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনি কোনো আপনার হেড অফ অফিসের আপনি খুব বাজে ব্যবহার করেছেন, অথবা কিছু অসৎ আচরণ করেছেন, বা কোনো সাজা প্রাপ্তি হয়েছেন, আপনার সেটা যদি সার্ভিস বুকে মেনশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অন্তর্নিহিত শর্তে একটা আপনার প্রবলেম হতে পারে। অর্থাৎ প্রত্যেক পেনশন মঞ্জুরির একটি অন্তর্নিহিত শর্ত হলো ভবিষ্যতে সুশীল আচরণ, অর্থাৎ আপনি, তার মানে কি, আমি ভবিষ্যতে ভালো ব্যবহার করবো, মানে আমি এভরিডে ভালো ব্যবহার করবো। আমি ভবিষ্যতে ভালো ব্যবহার করবো মানে কি, আমার প্রত্যেকটা দিনেই কিন্তু ভবিষ্যৎ। আজকে আমি দাঁড়িয়ে বলছি ভবিষ্যতে ভালো, আগামীকাল যখন আমি আমি অফিস যাব, আমার আচরণটা সুশীল হবে, ভালো আচরণ হবে, গুড বিহেভিয়ার হবে। সেটা গুড বিহেভিয়ার শুধু নট অনলি দ্য অফিসার্স বাট অলসো দ্য পাবলিক অলসো। আপনার একটা স্বচ্ছ ভাবমূর্তি থাকবে। ঠিক আছে, খারাপ ব্যবহার কিন্তু মানুষ পছন্দ করে না, সেটা কিন্তু বড় কর্তাদের নজরে এলে কিন্তু আপনার গোপনে দেখবেন কোনো সার্ভিস বুকে নোট হয়ে গেলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ লিখিত আদেশের মাধ্যমে সম্পূর্ণ বা আংশিকভাবে বা স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য পেনশন বা গ্র্যাচুইটি বা উভয়ই স্থগিত বা প্রত্যাহার করতে পারেন। এটা কিন্তু এটা ইমোশনালি ব্যাপার নয়। ঠিক আছে, এটা হচ্ছে যেটা লেখা আছে, হয়তো অনেক সময় প্রয়োগ হয় না। আমরা অনেক সময় দেখেছি অফিসের মধ্যে একজন কর্মচারী খুব দুর্ব্যবহার করেন, মানুষের সাথে বলতে পারেন, অথবা অফিসার সাথে বলতে পারেন, এগুলা রিফ্লেকশন খুব একটা হয় না, কেউ কারো ক্ষতি করতে চায় না, কিন্তু এটা ঘটনা
যেটা হলেও হতে পারে। অর্থাৎ রুল 8-এ কিন্তু এই এই আপনার প্রভিশনের কথা লেখা আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার আংশিকভাবে বা স্থায়ী বা পার্মানেন্টলি হতে পারে পেনশন আপনার চলে এসে, আপনি আদালতে যাবেন, আদালতে তার বিচার হবে, সেটা আলাদা ব্যাপার। নির্দিষ্ট সময়ের জন্য পেনশন গ্র্যাচুইটি বা নির্দিষ্ট সময়ের জন্য আপনার পেনশন গ্র্যাচুইটি উভয় স্থগিত থাকতে পারে বা বা প্রত্যাহার করতে পারেন যদি পেনশনভোগী ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডিত হন, যদি তার একটা এমন কিছু একটা দণ্ডপ্রাপ্ত হয়, সাজা প্রাপ্ত হয়, তার পেনশন স্থগিত হতে পারে, অথবা গুরুতর অসদাচরণের দোষী সাব্যস্ত হন। তবে আংশিক পেনশন প্রত্যাহারের ক্ষেত্রে প্রদেয় পেনশনের এই দেখুন 400 টাকা লেখা আছে, এই 400 টাকাটা কিন্তু এখন 400 টাকা নয়, যে রুলে লেখা আছে এটা আমাদেরকে দেখতে হবে যে অ্যাট লিস্টেড পজিশন এটার কি আছে, ঠিক আছে। এটা আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, আমি দেখে পরবর্তীকালে বলে দেবো এটা 400 টাকা আছে না বেড়েছে, সেটা দেখতে হবে। 400 টাকা নয়, এটা এটা অ্যাজ পার আমার পেনশন রুলে কিন্তু এটা ডিসেবল রুলে রয়েছে 400 টাকা, ঠিক আছে। এটা ছিল আপনার 8 উইথহোল্ডিং অফ পেনশন। এরপর আছে ডিটেলস আরো আছে। শর্ত থাকে যে অবসর গ্রহণের ঠিক পূর্বে যে পদে কর্মরত ছিলেন সেই পদে নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কোন কর্তৃপক্ষ এই ধরনের আদেশ জারি করতে পারবেন না, ঠিক আছে। শর্তটা কি? শর্ত থাকে যে অবসর গ্রহণের ঠিক পূর্বে যে পদে কর্মরত ছিলেন সেই পদে নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কোন কর্তৃপক্ষ এই ধরনের আদেশ জারি করতে পারবেন না। দেখুন, অবসর গ্রহণের ঠিক পূর্বে অর্থাৎ আপনি রিটায়ার করছেন ঠিক পূর্বে যে পদে কর্মরত ছিলেন সেই পদে নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কোন কর্তৃপক্ষ এই ধরনের আদেশ জারি করতে পারবেন না, ঠিক আছে। যদি পেনশনভোগী কোনো আদালত কর্তৃক গুরুতর অপরাধে দণ্ডিত হন তবে উপনিয়ম 1 অনুযায়ী ব্যবস্থা আদালতের রায়ের আলোকে গ্রহণ করা হবে। অর্থাৎ যদি পেনশনভোগী যদি আদালতের দ্বারা কোনো সাজাপ্রাপ্ত হয় তবে কিন্তু রুল 1-এ যেটা বলা আছে অর্থাৎ 8-এর 1-এ যেটা বলা আছে সেটাই গ্রাহ্য হবে। 3-এ বলছে উপনিয়ম 2 ব্যতীত অন্য কোনো পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ যদি মনে করেন যে পেনশনভোগী প্রাথমিকভাবে গুরুতর অসচেতনতার দোষী তবে আদেশ জারির পূর্বে কি করতে পারেন? আদেশ জারির পূর্বে পেনশনভোগীকে প্রস্তাবিত ব্যবস্থার উল্লেখ সহ কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন, অর্থাৎ তাকে শোকজ করা যেতে পারে, অর্থাৎ অ্যাকশন নেওয়ার আগে তাকে শোকজ করা যেতে পারে এবং সর্বোচ্চ দিন তাকে লিখিত উত্তর দেওয়ার জন্য 15 দিনের সময় দেওয়া যেতে পারে। হ্যাঁ, কোনো একটা আচরণ করেছে, অসৎ আচরণ করেছে, অসৎ আচরণ করার জন্য কিন্তু তাকে শোকজ দেওয়া হবে 15 দিনের। 15 দিনের শোকজে যদি যথাযথ উত্তর পাওয়া যায় তাহলে তার বিচার হবে। প্রাপ্ত জবাব বিবেচনা করতে হয়, যে জবাবটা দেওয়া হবে সেটা বিচারযোগ্য হবে। সেটা কি উত্তর যদি সঠিক হয়, উত্তর যদি অফিসার যদি খুশি হন তাহলে তার পুনর্বিবেচনা করা যেতে পারে। যদি আদেশ প্রদানের ক্ষমতা রাজ্যপালের হাতে থাকে তবে আদেশ জারির আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এটা একবারেই সেটা রাজ্যপালের শেষ পর্যন্ত যদি হাতে চলে যায় তবে রাজ্যপাল অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ করে তার আদেশ জারি করবেন। এটা হচ্ছে রুল 8। এরপরে কি? রাজ্যপাল ব্যতীত অন্য কোন কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে রাজ্যপালের নিকট আপিল করা যাবে এবং রাজ্যপাল পিএসসির সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত আদেশ দিতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে যদি দেখা যায় যে অন্য কোনো অফিসার আপনাকে পেনশনের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছে বা একটা পানিশমেন্ট দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যপাল ব্যতীত হয়ে যাচ্ছে, অন্য কেউ দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের সাথে আবেদন করতে পারবেন। রাজ্যপাল সেটা পিএসসির কাছে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই ছিল আপনার রুল 8। রুল 8 আমরা কি কি দেখলাম? দণ্ডপ্রাপ্তির আচরণের ক্ষেত্রে পেনশন স্থগিতকরণ কিভাবে হয়। আপনার যদি আচরণ ঠিকঠাক থাকে তাহলে পেনশনে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আচরণ যদি আপনার ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে কি হয় সেক্ষেত্রে আংশিকভাবে বা স্থায়ীভাবে পেনশনে আপনার বা গ্র্যাচুইটি আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে। অথবা যদি আদালত দ্বারা যদি আপনি পানিশমেন্ট হন সেই ক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কি কি নিয়মগুলো আছে এখানে দেখলেন।
এরপরে চলে আসুন রুল 9, পেনশন বা গ্র্যাচুইটি থেকে সরকারি বকেয়া আদায়। পেনশন বা গ্র্যাচুইটি থেকে সরকারি বকেয়া আদায়। রুল রুল 9 দেখি কি আছে পয়েন্টটা। এটা রুল 10। নাইনটা কোথায় গেল? Recovery of sum due to government from pension or gratuity, the government reserve to itself to right to order recovery from pension or gratuity for both of an officer under an order of the government passed not later than 4 years after the date of retirement to meet any sum due under liability incurred by such officer to the government। তাহলে এটা এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু রুল 9 লেখা আছে। অর্থাৎ বলছে যে ধরুন আপনার পেনশন থেকে আপনার গ্র্যাচুইটি থেকে সরকার টাকা রিকভারি করতে পারে যদি দেখা যায় যে কোনো একটা সময়ে কোনো কারণে আপনার দ্বারা সরকারের কোনো ক্ষতি হয়েছে, ঠিক আছে, ফিনান্সিয়াল গভর্নমেন্টের ফিনান্সিয়াল লস হয়েছে, তাতে কিন্তু অর্থাৎ আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে উইদিন 4 ইয়ার্স কিন্তু রিকভারি অফ সাম ডিউ টু গভর্নমেন্ট ফ্রম পেনশন আর গ্র্যাচুইটি অফ the government reserve to itself the right to order recovery from pension or gratuity or both, দুটো থেকে হতে পারে, of an officer under an order of the government passed not later than 4 years। 4 বছর পরে হলে কিন্তু হবে না, অর্থাৎ 4 বছর পর্যন্ত কিন্তু আপনি মুক্ত থাকতেন। ডিসিআরবি রুলে এই কথা লেখা আছে রিটায়ারমেন্টে 4 বছর পর্যন্ত আপনার উপরে কিন্তু আপনার পেনশন থেকে আপনার গ্র্যাচুইটি থেকে টাকা কাটতে পারে যদি সরকারের আপনার দ্বারা কোনো লস হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এইটাই আপনার রুল 9 আছে, খুব ছোট্ট। সরকার অবসর গ্রহণের তারিখ থেকে 4 বছরের মধ্যে জারিকৃত আদেশ অনুযায়ী পেনশন বা গ্র্যাচুইটি উভয় থেকে সরকারি পাওনা আদায়ের অধিকার সংরক্ষণ করতে পারে, ঠিক আছে, যেটা বললাম 4 ইয়ার্স। তবে পেনশন থেকে আদায়ের হার সাধারণত মৌলিক পেনশনের 1/3 বেশি হবে না। যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় মৌলিক পেনশন বলতে কি বেসিক পেনশন 1/3 বেশি হবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে কি বিশেষ ক্ষেত্রে রাজ্যপালের পেনশন স্থগিত করার অধিকার। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল আপনার পেনশন স্থগিত করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে রুল 10 লেখা আছে। রুল 10 দেখুন কি হচ্ছে, রাইট অফ দ্য গভর্নর টু উইথহোল্ড পেনশন আন্ডার সার্টেন কেসেস। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল আপনার পেনশন কি করতে পারে, উইথহেল্ড করতে পারে, স্থগিত করতে পারে, কেটে বাদ দিতে পারে। বিশেষ ক্ষেত্রে রাজ্যপালের পেনশন স্থগিত করার অধিকার রয়েছে। তাহলে এখানেও পড়তে পারেন, যারা ইংরেজি পড়বেন তারা এই বইটা পড়বেন। আমার বইও ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে, দুটোতেই পড়ছি আমি, ঠিক আছে। কোন অবসরপ্রাপ্ত কর্মচারী তার চাকরির সময়ে পুনঃনিযুক্তির সময় সহ আর কি, রিএমপ্লয়মেন্ট সেটা নিয়েও গুরুতর অসদাচরণ বা অবহেলায় দোষী প্রমাণিত হলে বিভাগীয় বা বিচারিক কার্যধারা রাজ্যপাল সম্পূর্ণ বা আংশিক পেনশন স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা প্রত্যাহার করতে পারেন এবং আর্থিক ক্ষতির জন্য আদায় নির্দেশ দিতে পারেন। তাহলে এটা তো সম্পূর্ণ বোঝা গেল, ঠিক আছে। কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী তার চাকরির সময়ে বা রিএমপ্লয়মেন্ট হয়েছিলেন সে সময় তার আচরণের দ্বারা তার অবহেলার জন্য যদি একটা আপনার হয় মানে ডিপার্টমেন্টাল প্রসিডিং এ তারপর আপনার পুরো অ্যাকশন হয়েছে, তারপর তার ক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু আপনার কাছ থেকে রাজ্যপাল আদেশ দিতে পারে তার পেনশন সম্পূর্ণ বা আংশিক বা স্থায়ীভাবে স্থগিত করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি কি শর্ত থাকতে পারে, তার জন্য কি কি শর্ত থাকতে পারে। 1 নম্বর হচ্ছে চাকরি থাকাকালীন শুরু হওয়া বিভাগীয় কার্যধারা অবসর পরও চালু থাকবে। দেখুন এটা কিন্তু বিভাগীয় কার্যধারা কাকে বলে, বিভাগীয় কার্যধারা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রসিডিং। চাকরিতে থাকাকালীন শুরু হওয়া বিভাগীয় কার্যধারা অবসর পরও চালু থাকবে। অবসর পরবর্তী বিভাগীয় কার্যধারা কেবল রাজ্যপালের অনুমোদনে
এবং ঘটনা 4 বছরের মধ্যে শুরু করা যাবে। ঘটনা 4 বছরের মধ্যে শুরু করা যাবে। অবসর পরবর্তী বিভাগীয় কার্যতা অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসিডিং কিন্তু আপনার রিটায়ারমেন্টের পরেও হতে পারে, তাই না? রিটায়ারমেন্টের পরেও কিন্তু আপনার ডিপার্টমেন্টাল প্রসিডিং হতে পারে। আপনি এমন কিছু কাজ করে রেখেছেন, পরবর্তী দেখা গেল আপনি মানে রিটায়ার করে গেছেন, তারপর সেই জিনিসটা যে কোনো ভাবেই হোক ধরা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভাগীয় কার্যতা ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হতে পারে, 4 বছরের মধ্যে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে এই বিচারিক কার্যধারা 4 বছরের বেশি পুরনো ঘটনার জন্য শুরু করা যাবে না। ঠিক আছে, 4 বছরের ঘটনা যদি পেরিয়ে যায় তারপরে কিন্তু শুরু করা যাবে না। চূড়ান্ত আদেশের আগে পিএসসির সাথে পরামর্শ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আপনার রাজ্যপাল কি করতে পারে, এই জিনিসটা করতে পারে, তার কন্ডিশনটা কি আছে, শর্ত কি আছে। এরপর আছে এই ধরনের কার্যধারা থাকাকালীন অবসরপ্রাপ্ত কর্মচারীকে অস্থায়ী পেনশন বা প্রভিশনাল পেনশন দেওয়া হবে, তবে গ্র্যাচুইটি দেওয়া যাবে না। ঠিক আছে, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, ডিপার্টমেন্টাল প্রসিডিং চলছে, তার পেনশন শুরু হয়নি, তাকে কিন্তু প্রভিশনাল পেনশন দেওয়া যাবে, তিনি কিন্তু গ্র্যাচুইটি পাবেন না। চূড়ান্ত আদেশের পরে অস্থায়ী পেনশন সমন্বয় করা হবে, মানে কি চূড়ান্ত যদি আদেশ হয়ে যায় অস্থায়ী পেনশন সমন্বয় অ্যাডজাস্টেড করা হবে, তবে পেনশন কম হলে কোনো পুনরুদ্ধার করা যাবে না। ঠিক আছে, পেনশন কম হলে কোনো পুনরুদ্ধার করা যাবে না। তাহলে যখন আপনার টোটালি ফাইনাল হয়ে যাবে, সমস্ত মিটে গেছে, তারপর আপনার অ্যাডজাস্টমেন্ট হবে। এটা হয়ে গেল আপনার রুল 10। এটা কত রুল হলো? উপরটা হলো রুল 10। এটা উপরে যেটা আলোচনা করলাম রুল 10, রাজ্যপালের ক্ষমতা। হ্যাঁ, তারপরে দেখুন কি আছে, রুল 11। রুল 11 বলছে যে যেসব ক্ষেত্রে পেনশন প্রাপ্য নয়, কি কি ক্ষেত্রে পেনশন পাওয়া যাবে না, নির্দিষ্ট ক্ষেত্রে পেনশন মঞ্জুর করা যাবে না। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ। নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ, সীমাহীন সময়ের অস্থায়ী মাসিক মজুরি ভিত্তিক নিয়োগ, খণ্ডকালীন সরকারি কাজ, মানে এগুলো কিন্তু নির্দিষ্ট কোন একটা মেয়াদ, কোন একটা এটা হচ্ছে কি টেনিওর, আপনি একটা সার্টেন পিরিয়ডের জন্য আপনি নিয়োগ করা হচ্ছে, একটা কাজের জন্য নিয়োগ করা হচ্ছে, একটা পেনশন পাবেন না আপনি। আপনাকে বলেছে টেনিওর পোস্ট, 2 বছরের জন্য কোন একটা পোস্টে আপনি নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, সীমাহীন সময় অস্থায়ী মাসিক মজুরি ভিত্তিক নিয়োগ করছে, অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে, ধরুন এই যে আমি যদি বলি যে এই যে সিভিক ভলেন্টিয়াররা, এই যে সিভিক ভলেন্টিয়ার কাজ করছে, এটা তো দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করে, যে মজুরি ভিত্তিকেরা সারা মাসের শেষে একটা লামসাম পাচ্ছে, তাহলে এরা কিন্তু পেনশন পাবে না। ঠিক আছে, পার্টলি পার্টলি কাজ করে যাচ্ছে, কখনো কাজ করছে কখনো কাজ করছে না, খন্ড খন্ড ভাবে কাজ করছে। হ্যাঁ, অন্য পেনশনযোগ্য পদে কর্মরত হচ্ছে, অথবা সে এমন কিছু এটাও করছে, একটা অন্য জায়গায় করছে, সে জায়গায় এক জায়গায় পেনশনের যোগ্য কাজের অভাব রয়েছে, তার 2 জায়গাতে পেনশন পাবে না। চুক্তিভিত্তিক কাজে, মানে আপনার পেনশনের বিধান না থাকলে চুক্তিভিত্তিক কাজ করছে, কিন্তু চুক্তিভিত্তিক কোনো তার কন্ট্রাক্ট নেই। হ্যাঁ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড স্কিমে কাজ করছে, সিপিএফ এ কাজ করছে, সিপিএফ এ কন্ট্রিবিউশন করছে, তাহলে কিন্তু তার এই পেনশন হবে না। তাহলে আমরা অরিজিনাল রুলটা 11টা দেখে নিই কি লেখা আছে এখানে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই জন্য কিন্তু বাংলা ইংলিশটা দুটোই দেখা দরকার। যে বাংলা আর আইনের বাংলা কিন্তু খুব কঠিন হয়। রুল 11, when claim to pension is not admitted, তখন পেনশন অ্যাডমিটেড করা হয় না। in the following cases no claim of pension is admitted, তাহলে এই নিচের গুলোতে মধ্যে পেনশন অ্যাডমিট করা হবে না। 1 নম্বর কি আছে, 1 নম্বর হচ্ছে an officer is appointed for a limited time, ওই যে বললাম প্রথমে দেখুন লিমিটেড টাইমের জন্য অ্যাপয়েন্টেড করা হয়েছে, সে একটা নির্দিষ্ট কোনো ডিউটির জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ঠিক আছে, অন দ্য কম্প্রেশন অফ হি ইজ টু বি ডিসচার্জ, তাহলে সেই কাজটা হয়ে গেলে তাকে ডিসচার্জ করে দেওয়া হবে, তাহলে কিন্তু তিনি পেনশন পাবেন না। 2 নম্বর হচ্ছে when a person is employed temporarily or monthly ওয়েজে বেসে, or monthly ওয়েজ দিয়েছে, টেম্পোরারি করা হয়েছে, মান্থলি ওয়েজে দিচ্ছে, উইদাউট
কোনো লিমিট নেই তার, ঠিক আছে, লিমিট অফ টাইম অর ডিউটি, বাট আ মান্থ নোটিস ইজ ডিসচার্জ শ্যাল বি গিভেন টু সাচ আ পার্সন, অ্যান্ড এক মাসের নোটিশ দিয়ে তাকে ডিসচার্জ করে দেওয়া হতে পারে, তার এমনি মিটিয়ে দেওয়া হবে, তাহলে সেই কিন্তু তিনি পেনশন পাবেন না, তাহলে মাস্ট বি পেড ফর এনি পিরিয়ড বাই হুইচ দ্য নোটিস ফল শর্ট অফ এ মান্থ। তাকে কি করা হচ্ছে, ধরুন কাকে বলেছে তোমাকে 1 বছরের জন্য নিয়োগ করা হলো, তাহলে 1 বছর নিয়োগ করা হলো, 1 মাস যদি ছাড়িয়ে দিই তাহলে 1 মাসের নোটিশ দেবো, তাহলে দেখা 11 মাসে ছাড়িয়ে দিল, তাকে 1 মাসের পেমেন্ট দিয়ে দিল, তাই ছাড়িয়ে দিল, তার কোনো পেনশন হবে না। when a person's whole time is not retained for public service, তার সমগ্র পূর্ণ সময়টা কিন্তু পাবলিক সার্ভিস জন্য ব্যবহার করা হয় না। আমাদের যেমন ধরুন গভর্নমেন্ট সার্ভিস যারা আমরা করি, আমাদের একটা ভুল ধারণা আছে আমাদের 8 ঘন্টার কাজ, বাস্তবে 8 ঘন্টার কাজ নয়, আমাদের হচ্ছে 24/7, আমাকে যে কোনো টাইম ডাকতে পারে। আর রাত্রে কাজ করছি, কাজ করতে করতে কত যদি সরকার যদি প্রয়োজন মনে পড়ে, রাত্রে আমাকে ডাকতে পারে বিশেষ কাজের জন্য, স্বাভাবিকভাবে 8 hours ডিউটি নয়। তাহলে when a person's whole time is not retained for public service but he is merely paid for work done for the state, তো merely কি করছে, ওকে ওই কাজটার জন্যই তাকে দিচ্ছে, ঠিক আছে। This clause applies among other to the following officers, namely advocate, ঠিক আছে, advocate general, solicitor to the government, filter or law officers not barred from the private practice, হ্যাঁ, শরীফ অফ ক্যালকাটা, বিভিন্ন রকম রুল রেগুলেশন। তাহলে বুঝতে পারলেন এগুলো, যে এখানে যেগুলো বলছে আর কি সেটাই আমার এখানে বাংলায় লেখা আছে, সেটা ভাষাটা বাংলা একটু আপনারা নিজের মনের মতো করে নেবেন, তাহলেই সুবিধা হবে। তাহলে 1 নম্বরে যে নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ হয়েছে, নির্দিষ্ট তার মেয়াদ রয়েছে, রিটায়ারমেন্ট 60 বছর রিটায়ার করছে না, সীমাহীন সময়ের জন্য অস্থায়ী মাসিক মজুরি পাচ্ছে সে, খন্ড খন্ড পাটলি কোনো কাজের জন্য নিয়োগ করছে, অন্য পেনশনে কর্মরত রয়েছে, চুক্তিভিত্তিক যে নিয়োগ হয়েছে তাতে পেনশনের কথা বলা নেই, এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে সে কাজ করে, সিপিএফ এ কাজ করছে কোনো একটা জায়গাতে নিযুক্ত থাকলে তার পেনশন হবে না। এরপরে রুল 12তে কি বলছে, রুল 12তে বলছে অসদাচরণ বা অদক্ষতার জন্য বরখাস্ত, অর্থাৎ আপনার ব্যবহার, হ্যাঁ, অসৎ, আপনি হচ্ছেন অসৎ ব্যক্তি, ডিসঅনেস্ট পারসন, করাপশনে যুক্ত আছেন, ঠিক আছে। আরেকটি অদক্ষ, আরেকটা হতে পারে আপনি ইনএফিসিয়েন্ট, দুটো গুণ আপনার রয়েছে, একটা গুণ থাকলে যথেষ্ট। আপনি অসৎ, করাপ্টেড লোক, আর 2 নম্বর হচ্ছে আপনি অদক্ষ, হ্যাঁ, ইনএফিসিয়েন্ট, তাহলে কিন্তু আপনার জন্য যদি বরখাস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার হবে। হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ, রেডি আছে। এরপরে দেখুন, অসদাচরণ, দেউলিপনা বা অদক্ষতার কারণে দরখাস্ত হলে পেনশন প্রাপ্য নয়, তবে বিশেষ ক্ষেত্রে সহানুভূতিমূলক ভাতা, কম্পেনসেশন অ্যালাউন্স দেওয়া যেতে পারে। চিকিৎসার জন্য থেকে অবসর প্রাপ্ত পেনশনের 2/3 দাবি আপনার হবে না। তাহলে 12টা কি বলছে এখানে দেখে নি, মূল আমার ইয়ে থেকে ডিসিআরবি রুলে 12তে কি বলছে, এই যে মিসকন্ডাক্ট, আর হচ্ছে আপনার 12 হচ্ছে মিসকন্ডাক্ট। এই যে প্রশ্নগুলো বলছি না, 8, 9, 10, 11, 12, আপনি শর্ট কোর্স 2 মাস শর্ট কোশ্চেনের জন্য আপনি মনে রাখবেন। মিসকন্ডাক্ট আর ইনফিসের জন্য আপনার নো পেনশন মে বি গ্রান্টেড টু এন অফিসার ডিসমিসড or removed from misconduct, insolvency or inefficiency, but to officers so dismissed or removed compassionate allowance দেওয়া যেতে পারে, ওখানে লেখা আছে, ঠিক আছে, বাংলাতে যেটা compassionate allowance দেওয়া যেতে পারে। may be granted when they are deserving of special consideration তাদেরকে compassionate allowance দেওয়া যেতে পারে, provided that the allowance granted to any officer shall not exceed 2/3 of the pension, সেটা কিন্তু সেই কম্পেনসেশন এটা অ্যালাউন্সটা কিন্তু 2/3 অফ দা পেনশনের বেশি হবে না, হুইচ would have been admissible to him if he had retired on medical certificate, ঠিক আছে, যদি সেই মেডিকেল সার্টিফিকেট রিটায়ার করতো সেটা যেমন করতো 2/3 বেশি হতো না, সেরকম কিন্তু এটা 2/3 বেশি হবে না।
তাহলে 12 নম্বর হয়ে গেল। 13 নম্বর শাস্তি স্বরূপ বাধ্যতামূলক অবসর। শাস্তি স্বরূপ বাধ্যতামূলক অবসর, এটা হচ্ছে 13তে আছে। শাস্তি স্বরূপ বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মচারীকে ন্যূনতম 2/3 এবং সর্বোচ্চ পূর্ণ ইনভ্যালিড পেনশন প্রদান করা যেতে পারে। ফৌজদারি মামলা চলাকালীন পেনশন। 14, নৈতিক স্খলনযুক্ত ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে পেনশন দেওয়া হবে না। ঠিক আছে, তবে কষ্টকর পরিস্থিতিতে 2/3 পর্যন্ত অন্তর্বর্তী ভাতা দেওয়া যেতে পারে। দণ্ডিত হলে পেনশন বাতিল হবে। পারিবারিক পেনশন। কর্মরত অবস্থায় বা অবসরোত্তর মৃত্যু হলে পারিবারিক চ্যাপ্টার 10 অনুযায়ী গ্র্যাচুইটি অথবা পারিবারিক পেনশন পাবেন। 16 হচ্ছে সীমাবদ্ধতা। ছোট্ট ছোট্ট করে লেখা আছে এগুলো। একই সময়ে বা একই পরিষেবায় দুটি পেনশন অর্জন করা যাবে না। এই পদের জন্য 2 জন একসঙ্গে পরিষেবা গণনা করা, 2 জন একসঙ্গে পরিষেবা গণনা করতে পারবেন না। 15, 16, 17 এটা যোগ্য পরিষেবা। কোয়ালিফাইং সার্ভিস কি হতে হবে? যোগ্য পরিষেবা শুরু হবে কর্মচারী প্রথমবার যে পদে দায়িত্ব গ্রহণ করেন সেই তারিখ থেকে, যেদিন আপনি ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু আপনার হবে। ঠিক আছে, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকে, ডেট অফ জয়নিং থেকে, প্রথমবার যে পদে আপনি জয়েন করেছেন সেই দিন থেকে আপনার ডেট অফ রিটায়ারমেন্ট সেই পর্যন্ত টোটাল ডিউরেশনটা ধরা হবে। নির্দিষ্ট সময়ের পূর্বে প্রদত্ত পরিষেবা সাধারণভাবে গণ্য হবে না। নির্দিষ্ট বয়সের পূর্বে প্রদত্ত পরিষেবা সাধারণভাবে গণ্য হবে না। নির্দিষ্ট বয়সের পূর্বে প্রদত্ত পরিষেবা, অর্থাৎ নির্দিষ্ট বয়সের পূর্বে যদি আপনি, যেমন ধরুন পেনশনটা বলছে যে 18 বছর, তা আমার চাকরি বলছে 18 বছর থেকে, তো আপনি যদি এমন সময় এমন গ্রাউন্ডে জয়েন করেছেন বাধ্যতামূলকভাবে, কম্পিটিশন গ্রাউন্ডে চাকরি পেয়েছেন 17 বছর বয়সে, তাহলে পেনশনটা কিন্তু আপনার ওই 18 বছর থেকে ধরা হবে, যে নির্দিষ্ট বয়সটা ধরা হবে না। পেনশনের শর্তাবলী কি? পেনশনের শর্তাবলী হচ্ছে পরিষেবা সরকারাধীন হতে হবে, আপনি যে কাজটা করছেন গভর্নমেন্ট সার্ভিস হতে হবে, স্থায়ী, আধা স্থায়ী, দীর্ঘস্থায়ী, অস্থায়ী হতে পারে, সেটা গভর্নমেন্ট রুলে যেটা লেখা থাকবে সেরকম আপনার কন্ডিশন অফ সার্ভিসের মতো হবে। সরকারি তহবিল থেকে বেতন প্রাপ্ত হতে হবে, সেটা আপনি সরকারি তহবিল থেকে বেতন পাবেন। এরপর হচ্ছে একটা 20 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে। এটা এই সমস্ত প্রশ্নগুলি মিলে একটা 20 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে। যে প্রশ্নটির উত্তর এখানে লেখা আছে, প্রশ্নটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুল 1971 অনুযায়ী পেনশন স্থগিত, প্রত্যাহার, অস্থায়ী পেনশনের বিধান আলোচনা করে। এই যে টোটাল আমি আলোচনা করলাম বিধানগুলো, সেই বিধানগুলোর ডিটেলস এখানে আপনার এই টোটাল যে আপনার উপরের যে পোর্শন গুলো আছে 8 থেকে 18 পর্যন্ত, 8 থেকে 18 পর্যন্ত যে আমি আলোচনা করলাম সেটাই এখানে সারসংক্ষেপে সেই জিনিসগুলো এখানে লেখা আছে, এর বাইরে কিছু নেই। তাহলে এটা আমি নতুন করে আর কিছু পড়ছি না, এগুলো সাম আপ করে ওই জিনিসটা এখানে লেখা আছে। অর্থাৎ একবারে 8 থেকে, এখানে 8 থেকে 9, 10, 11, 12, 13, 14 এখানে আপনার এই বিষয়গুলো এখানে লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আজকের আলোচনা। তার সাথে এই যে শর্ট প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্নগুলো আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, আমি উত্তর দেব না, এই উত্তরগুলো পারলে আপনারা করবেন। হোয়াট ইজ মিন বাই এভারেজ এমুলমেন্ট, এটা আপনার চ্যাপ্টার 2 তে আছে। চ্যাপ্টার 2 আপনি এটা চ্যাপ্টার 3 আলোচনা করলাম। হোয়াট ইজ ডিফাইন এজ অডিট অফিসার, দেখবেন আপনার চ্যাপ্টার 2 খুললেই এই ডেফিনেশন গুলো পাবেন। কম্পিটেন্ট অথরিটি বলতে কি বোঝেন, এমুলেন্ট বলতে কি বোঝেন 5, এটা হচ্ছে যেমন এমুলেন্ট, কম্পিটেন্ট অথরিটি ডেফিনেশন আছে। এমুলেন্টটা যেমন এতে আছে, কি বলে আপনার আমাদের সার্ভিস রুলে আছে, 5/88 আছে বলে এমুলেন্টটা। হ্যাঁ, এটা যেমন সার্ভিস রুলে 5/88 আছে, আছে, সেই ডেফিনেশনটা এখানে আসবে। How are the emoluments treated when the government servant was on leave with allowances during the last 3 years of service? Does pay drawn in tenure appointment count as emolument for pension? হ্যাঁ, টেনিউর অ্যাপয়েন্টমেন্টে করলে আপনার এটা পেনশন আসবে কিনা। ফ্যামিলি, ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে ফ্যামিলি বলতে কাদেরকে বোঝেন, পেনশন, ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ফ্যামিলি বলতে কার্তিক 7E। ঠিক আছে, in is adoption or marriage after retirement recognized for the family pension?
রিটায়ারমেন্টের পরে যদি আপনি বিয়ে করেন, বিয়ে আপনি আগে করেননি বা করেছেন, আপনার স্বামী বা স্ত্রী মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী বিয়ে করেন, সেটা ফ্যামিলি পেনশন আসবে কিনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ টার্ম পেনশন আন্ডার রুল দিস রুল, এইভাবে আমরা টোটাল এখানে পেনশন আপনার গুলো লেখা আছে। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। হ্যাঁ, তাহলে এই শর্ট কোশ্চেন প্লাস হচ্ছে লং কোশ্চেন, এগুলো 5 নম্বরের কোশ্চেন বা টোটাল যে 20 নম্বরটা আলোচনা করলাম একসাথে সবগুলো মিলে একটা 20 নম্বরে হতে পারে। তো স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিসগুলোকে একসাথে যদি জড়িয়ে দেন তাহলে কিন্তু একটা লং কোশ্চেন হতে পারে। তাহলে 8-এ কি বলা আছে, 9-এ কি বলা আছে, 10-এ কি বলা আছে, আপনারা দেখলেন এইগুলো। ঠিক আছে, এই পয়েন্টগুলো আপনারা যদি একবার পড়ে নেন, এটা আমার এই পিডিএফটা আপনি ইয়ের মধ্যে কি বলে আপনার ইয়েতে গুগল সার্চ করলে এই পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফটা পেয়ে গেলে এই জিনিসগুলো আপনি যদি পড়েন তাহলে আপনার ক্লিয়ার একটা আরেকটু ভালো ক্লিয়ার হয়ে যাবে। এবং এইগুলো যত বেশি পড়বেন, যত বেশি আপনি মনে রাখার চেষ্টা করবেন, শর্ট নোট করে রাখবেন, দেখবেন পরীক্ষাতে খুব ভালো প্রশ্ন হবে, খুব পরীক্ষাতে ভালো অ্যান্সার লিখতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর পড়াশোনা চালিয়ে যান, পড়াশোনাকে ইয়ে করবেন না, এভরিডে যদি ভালো পোস্টে আসতে চান এখানে আপনাদের সার্ভিস থেকে, সার্ভিস অনেকটা গভর্নমেন্ট এবং আমাদের পে স্কেল 5,400 থেকে শুরু। ঠিক আছে, আপনারা জানেন সকলে, এগুলো নতুন করে বলার কিছু নেই। যারা আসতে চান তারা পরীক্ষায় বসুন। হয়তো এখন ইমিডিয়েট খুব একটা বেশি ভ্যাকেন্সি নেই, লাস্ট 15টা-15টা ভ্যাকেন্সি ছিল, এবার অনেক ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। পড়াশোনাটা চালিয়ে যাবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে রাখছি।